সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি মুস্তফা খন্দকার। নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির পসরা সাজিয়েছে রাজনৈতিক দলগুলো। গালভরা শব্দবালা দিয়ে গাথা এসব প্রতিশ্রুতি জনগণের কানে স্বস্তি দিলেও দেশের পোড়খা মানুষগুলোর কাছে সেগুলো কতটা বিশ্বাসযোগ্যতা পাবে সেটা প্রশ্নের দাবি রাখে। তবে স্বল্প সম্পদের দেশ হলেও জনসংখ্যার বিচারে বাংলাদেশের সম্ভাবনা অফুরন্ত। এই বিপুল মানুষকে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, যদি রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকারের সবটুকু না হলেও জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি দুর্নীতি দমন, সামাজিক বৈষম্য হ্রাস ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তরিক হয়, তবে সন্দেহ নেই এদেশ হবে একটি সত্যিকার মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র। সেই বাংলাদেশ গড়তে কতটা প্রস্তুত আমাদের রাজনৈতিক দলগুলো? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় প্রতিশ্রুতির ফুলঝুরি। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং অধ্যাপক ডক্টর নাহিদ ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনার দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। দুর্নীতির ত্রুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের, বললেন গিবতে পেট ভরবে না মানুষের, যতই বদনাম করুক দেশের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। কায়দা করে ৩৯ ঋণখেলাপিকে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে, প্রশ্ন জামাত আমিরের। ভোটের বাক্সে হাত দিলে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। পথে পথে ভোটের আমেজ, দেশ জুড়ে নির্বাচনী প্রচারের উচ্ছ্বাস, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে হুমকির মুখে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, অভ্যন্তরীণ হস্তক্ষেপে ক্ষোভ জানালো ঢাকা, সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার সতর্কতা। এবং আদানির বিদ্যুতে বাংলাদেশের গচ্চা $10 বিলিয়ন, বছরে বাড়তি গুনতে হচ্ছে $500 মিলিয়ন, আইনি লড়াইয়ের পরামর্শ চুক্তি পর্যালোচনা কমিটির। প্রথমে আমি পরিচয় করে দিয়েছিলাম মাসুদ কামাল ভাইকে, আমি এবার নাহিদ ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে প্রতি 5 বছর পর পর যে জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো নানা রকম প্রতিশ্রুতি দেয়, অনেকটা বিজ্ঞাপনের মতো, পণ্যের। কিন্তু নির্বাচনের পরে দেখা যায় তারা বেমুলুম সেসব ভুলে যাচ্ছে। কিন্তু এইবার 5 আগস্টের পরে যে নতুনভাবে দেশ শুরু হয়েছে, তাতে প্রতিশ্রুতি দিলে, এটা অঙ্গীকার করলে, এটা বাস্তবায়ন না করলে জনগণ কিন্তু বেশ উপযুক্ত জবাবই দেবে। তা আপনার কাছে কি মনে হয় যে এবারের প্রতিশ্রুতিগুলো কি আপনার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো রেটরিক হিসেবে দেখছে, নাকি আসলেই তারা সিরিয়াসলি নিচ্ছে? আপনি কি বললেন প্রথমে, প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়? ওই আমি এটা মানে এটা অবাক কাণ্ড। একটা গণতান্ত্রিক সিস্টেমে এটাই সেটা বলেন, মানে বাংলাদেশের নির্বাচনের কথা বললে তো 5 বছর কি ভাই, মানে 17 বছর পর নির্বাচন হচ্ছে, তাই না? তো 17 বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে, প্রতিশ্রুতি তো 17 বছর জমা হয়ে আছে, তাই না, প্রত্যেকটা রাজনৈতিক দলের। তো প্রতিশ্রুতির লিস্টটা তো একটু বড় হবেই। তবে এটা সত্য যে প্রতিশ্রুতি যত বড়ই হোক না কেন, আমাদের তো ধরেন এর আগে কি হয়েছে আমরা তো বলতেই পারতাম না যে আমরা স্বপ্ন দেখি, কারণ স্বপ্নের পেটেন্ট আর রয়্যালটি তো কোনো একটা দলের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু তারপরও বলতে চাই যে যে প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন আমরা আসলে বিশ্বাস করতে চাই। এখন ধরেন আমি যদি দলগতভাবে প্রতিশ্রুতিগুলো দেখি, আপনি ধরেন বিএনপি তার 31 দফা তো বহু আগে থেকে 2014 থেকে শুরু করে ওটাকে বাড়িয়ে 31 দফা করেছে, তাই না? শুধু কিন্তু 31 দফা নয়, বিএনপি কিছু পলিসি দিয়েছে, হ্যাঁ। এবং মানে আমার খুব ভালো লাগে বলতে যে ওই একটা পলিসির একটুখানি ইনসিগনিফিকেন্ট পার্ট আমি ছিলাম, যেটা এডুকেশন পলিসি। সো এটা কিন্তু আমি বিশ্বাস করি, যেহেতু আমি ওখানে কাজ করেছি, যে এডুকেশন পলিসি বলেন বা বিএনপির যে ফার্মার্স পলিসি, ইকোনমিক পলিসি, স্বাস্থ্য নিয়ে যে পলিসি, এগুলো কিন্তু বিএনপি আসলে নির্বাচনকে সামনে রেখে শুধু ইস্তেহারে দেওয়ার জন্য দেয়নি। এটার পেছনে কাজ চলেছে বছরের পর বছর, অ্যাটলিস্ট 1-1.5-2 বছর ধরে এই কাজগুলো চলেছে। তার মানে বিএনপির যে পলিসিগুলো বিএনপি দিয়েছে, সত্যি বিএনপি সেখানে কাজ করেছে এবং সে
এটাকে রেটরিক বলা যাবে না কোনোভাবে, কারণ এখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে বের করা হয়েছে কতটুকু করতে পারবে। এবং আপনি দেখবেন যে জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেছেন অনেক জায়গাতে যে উনি যতটুকু করতে পারবেন উনি ততটুকুই মানুষকে প্রত্যাশা দিতে চান, এর বাইরে দিতে চান না। তো এটা তো গেল বিএনপির। এখন আপনি যদি জামাত ইসলামের কথা বলেন, গত সপ্তাহ আগে পর্যন্ত আমি শুধু জানতাম যে জামাত ইসলামের পলিসি হচ্ছে মেয়েরা 5 ঘন্টা কাজ করবে না 8 ঘন্টা কাজ করবে, ঘরের ভিতর থাকলে আমি অনেক সম্মানিত হব, বাইরে গেলে কি হবে, তাই না? এটাই ছিল তাদের পলিসি। কিন্তু আমি জাস্ট লাস্ট উইকে দেখলাম যে একটা পলিসি সামিট করলেন তারা, তো যে পলিসিগুলো দিলেন হঠাৎ করে আসলো, সেটা ধরেন বিএনপিও দিয়েছে 31, ওনারা আমি বুঝতে পারলাম না কেন 30 দিলেন না বা 32 দিলেন না, ওনারাও 31-এই আছেন। অনেক পলিসির সাথে অনেক ধরনের মিল টিল আছে এবং সেখানে কিছু আনরিয়ালিস্টিক বিষয় আছে যেটা আমি আপনাকে বলতে চাই। যেমন স্বাস্থ্য খাত, সেখানে বলেছে 6 to 8% বৃদ্ধি করবে। বাংলাদেশে এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে 1%-এরও কম খরচ হয়, তাই না? এটা একটা আনরিয়ালিস্টিক। এবং তার সাথে সাথে বলছে কি আবার ট্যাক্স কমাবে, মানে আপনি ট্যাক্স কমাচ্ছেন, আবার হচ্ছে আপনার স্বাস্থ্য খাতে এত বিনিয়োগ করবেন, আবার তারপরে বলছেন যে আপনি মানে নারী আবার উনাদেরকে ছাড়ে না, মানে নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানাবে। আমি বুঝি না যে নারীকে কেন সবসময় তার মেইন স্ট্রিমের বাইরে যে আলাদা একটা প্রাণী বা প্রজাতি হিসেবে দেখতে চায়, মানে এটা আমার বোধগম্য নয়। সো ওনারা বলেছেন ইডেন এবং বদরুন্নেসা এটা মিলে নাকি পৃথিবীর সবচেয়ে বড় একটা নারীদের বিশ্ববিদ্যালয় করবে। আমি জানি না যে জামাত ইসলামী যারা এগুলো বলেন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের কতটুকু ধারণা আছে। এটা গেল। তারপরে দেখবেন বলেছে যে স্কলারশিপ দিবে 100 জনকে। কিসের ক্রাইটেরিয়াতে সেই 100 জনকে দিবে? আবার বেকারদেরকে নিশ্চয়ই তাদের কাছে একটা ব্যাখ্যা আছে। ওই যে ব্যাখ্যা যেগুলো থাকে, ওই যে ওনারা তো আসলে বছরের পর বছর ধরে এরকম স্কলারশিপ দেয়, এটা তো তাদের জন্য নতুন কিছু না, তাই না? আপনি জানেন পার্টিকুলার কিছু কোচিং সেন্টার আছে বা ওনাদের স্কলারশিপ দেওয়ার ওয়েটা একটু ডিফারেন্ট, তাই না? সো এটা একটা। তারপরে যেমন ধরেন আরও বলেছেন যে 5 লক্ষ বেকারকে মনে হয় 10,000 টাকা করে দিবে। শিক্ষিত বেকার। আচ্ছা, বাংলাদেশে বেকারের সংখ্যা কত? এখন এই 5 লক্ষকে আপনি বাছাই করবেন এটা চ্যারিটি, মানে শুরুতে আমরা অত এখন স্কিম হিসেবে তারা এখন দিচ্ছে। ধরেন আপনি এক বেকার, আপনি পেলেন, আমি পেলাম না, তাহলে আমার মনোযাতনা কিভাবে বন্ধ হবে? আমি যে রাস্তায় নামবো না, আর যা মব আপনারা শিখিয়ে দিচ্ছেন আমি যে মব করব না, সেটা আপনি কি করে বুঝলেন? আচ্ছা, এখন জামাতে যায়, এখন ধরেন এনসিপি, তাদের পলিসি কি? তারা কি চায়? তাদের ইশতেহারের গল্পগুলোর মধ্যে দেখবেন যে আপনি জুলাই সনদ, যেটাতে ওনারা নাকি স্বাক্ষর করেনি, করেছে কি? আর এখনো স্বাক্ষর করেনি। সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক, মানে এটা আবার কি? সেটাও একটা কথা। মানে ওনারা তো এই বাক্যগুলো তার মানে কথাগুলো আপনি দিয়ে বলতে চাচ্ছেন যে যে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকারগুলো করছে তার মধ্যে ম্যাক্সিমামই পূরণ করতে পারবে না, বিশেষ করে বিএনপিকে আপনি মনে করছেন যে একটা তারা মানে আমি মনে করছি যে বিএনপির পলিসিটা অনেক বেশি রিয়ালিস্টিক, বিকজ এটা শুধু পলিসিটা দেওয়ার জন্য দেয়নি, এটা আসলে ভীষণ রকমের হোমওয়ার্ক হয়েছে, এটাতে ভীষণ রকমের রিসার্চ হয়েছে এটাতে। কামাল ভাই, আমি আপনার কাছে আসি। আপনার কাছে কি মনে হয় এই রাজনৈতিক প্রতিশ্রুতিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশে যে রাজনৈতিক যে কালচারটা, এই কালচার আসলে ইমপ্লিমেন্টেশনটাই সবচেয়ে বড় সমস্যা। তারেক রহমান যেদিন বলেছেন সেই যে আই হ্যাভ এ প্ল্যান, মানে ওনার একটা পরিকল্পনা আছে, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কি? উনি নিজে তো আর বাস্তবায়ন সবগুলি করতে পারবেন না, এটা তো কোনো না কোনো লোক লাগবে যিনি বাস্তবায়ন করবেন। তিনি কে? এই জায়গাটাতেই সমস্যা। না, তিনি বলেছেন আমলাদের দিয়ে বাস্তবায়ন করা হবে, কিন্তু সে আমলাদেরকে উনি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবেন বিষয়টা গুলো নিয়ে। আমলাদের ট্রেনিং দিতে হবে না, আমলাদেরকে নজরদারি করতে হবে। আমলারা এত জানে যে 2 দিন পরে ওনারা করে দেবো, মাথা খারাপ করে দেবো। তারা কত জানে, আমরাও অনেক কিছু জানে, এবং জানে এমনভাবে তারা বিভিন্ন জিনিসকে আপনার সামনে নিয়ে আসবে যে আপনি মাথা উড়ে যাবো। এক পর্যায়ে বলবেন ভাই আপনি করেন, আমার রক্ষা করেন, এরা এগুলি করেন। যাই হোক, এনিওয়ে সে আলোচনায় আমি যাচ্ছি না। আমার কথা হলো কি, ইমপ্লিমেন্টেশনই মূল সমস্যাটা হয় আমাদের এখানে। আর আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি আমরা যেটা দেখে এসেছি, এখন হয়েছে কি, আমরা তারেক রহমান বলেন আর জামাত ইসলাম বলেন, দুজনকে কিন্তু আমরা দেখিনি আসলে। তারেক রহমানের যে চেহারাটা আজকের থেকে মনে করেন 2008 সালে আমরা যেটা দেখেছি, এবং তারপরে সেটাকে নানাভাবে বিবর্ধিত আকারে গত 17 বছরে শেখ হাসিনা সরকার যেভাবে মানুষের কাছে প্রজেক্ট করেছে, এটা কিন্তু তাদের একটা মিশন ছিল।
প্রজেক্ট করে তারা নানাভাবে, সেই প্রজেকশনের সঙ্গে কিন্তু তারেক রহমানের বর্তমান যে চেহারা, যেটা আমরা ভাবতে চাচ্ছি, ওনার কথাবার্তার আলোকে আমরা চিন্তা করতে চাচ্ছি, তার কিন্তু কোনো মিল নাই। এখন এইটা যে উনি বলছেন, এটার সঙ্গে বাস্তবে গেলে পর উনি কতটুকু করতে পারবেন, সেটাও আসলে এক ধরনের হাইপোথেটিক্যাল ব্যাপার। কিন্তু আমরা আশা করতে পারি। আবার বিএনপি জামাতের যে জিনিসটা, জামাতেরও কিন্তু কখনো আমরা দেখি নাই এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নের মতো বাস্তবতায় তারা দাঁড়িয়েছে, কখনোই দেখি নাই। কারণ তারা তো কখনো ক্ষমতার দাবিদারি ছিল না। তারা সবসময় তো মানে আপনার বেসিক্যালি 3 নাম্বার 4 নাম্বার দল ছিল, যে বড় একটা দলের সঙ্গে থেকে কিছু একটা শেয়ার নেওয়া যায় কিনা। ধরেন আপনি 2008 সালের কথা ভাবেন, 2008 সালে যখন নির্বাচন হয় ডিসেম্বরে, তখন জামাতের অবস্থানটা কী ছিল? ওনারা বিএনপির বি টিম ছিলেন। তাদের একটা মাত্র প্রত্যাশা ছিল যে যদি বিএনপি ক্ষমতায় যায়, আগের বার 2টা মন্ত্রী ছিল, এবার 3টা কি পাওয়া যাবে? তাদের কিন্তু এই প্ল্যান ছিল, আর কোনো প্ল্যান না। মানে স্বতন্ত্রভাবে ইলেকশন করার মধ্যে তাদের কোনো তাদের সাহসই ছিল না। শেখ হাসিনা তাদের একটা বিরাট সুবিধা করে দিয়েছে। শেখ হাসিনা তাদের এই দীর্ঘ সময় আন্ডারগ্রাউন্ডে রাখছে, এবং এই সময় তারা মনের মাধ্যমে মিশে নিজেদের হোমওয়ার্কগুলি করতে পারছে, মাঠ গুছাইতে পারছে। আমি তো মনে করি জামাতের এই উত্থানের পেছনে শেখ হাসিনার ভূমিকা সবচেয়ে বেশি। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। তো যা হোক, মানে আপনার প্রতিশ্রুতি দেওয়ার মতো বাস্তবতায় এবার জামাত আসছে। আর জামাত যদি ক্ষমতায় যায়, তারা তো আশা করতেছে, অনেকে আশা করতেছে, এবং এই নির্বাচন কিন্তু অত সহজ নাও হতে পারে। না, বাংলাদেশে কিন্তু এখনও অনেকে মনে করে যে নির্বাচন কেবল ভোটে হয় না, আরও কিছুতে হয়। আমি আপনাকে আরেকটা কথা বলি, শেখ হাসিনা, আমরা বলি না মাঝে মাঝে, যিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, এই ধ্বংসের একটা চেহারা হলো আপনার, আমার মনে হয় শেখ হাসিনাই প্রথম যে নাকি সরকার প্রধান হয়ে রাষ্ট্রের অর্থ দিয়ে উনি বিভিন্ন বাহিনীকে উৎকোচ হিসেবে দিয়েছেন। আগের নির্বাচনে উনি পুলিশকে উৎকোচ দিয়েছেন, ক্যাশ টাকা দিয়েছেন। এটা যে সমস্ত পুলিশরা পেয়েছে তাদের কাছ থেকে আমার শোনা। বিভিন্ন বাহিনীকে উনি টাকা দিয়েছেন, উৎকোচ, ঘুষ দিয়েছেন। যারা ঘুষটা পেয়ে অভ্যস্ত, তারা কিন্তু এবারও ঘুষের আশা করতে পারে। তার মানে আপনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেমন নির্বাচন কন্ডাক্ট করবে, তাদের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি? আমি তা তো বই নাই, বলে করতে পারে, মিন তো সেরকমই নাও করতে পারে না। আমি বলছি আমি একবার পেয়েছি, আবার একটা ঘটনা আসতেছে, আমি আশা করতে পারি না? আশা করতে এটা তো আশঙ্কার কথা, আশা না। এখন না, সে তার আশা, আমার আশঙ্কা, তার আশা, সে আশা করতে পারে। এখন এখানে কি হয় জানেন, যিনি আশা করেন উনি মনে করেন আশা করছেন আপনার কাছ থেকে, আপনি দেন নাই, আপনি বলছেন না আমার জনগণ আছে, আমাকে জনগণ ভোট দিবে। এখন ওই সময় যদি আমি দিয়ে দেই, তাহলে কিন্তু তাদের ভূমিকাটা আবার চেঞ্জ হয়ে যাবে। আমি ওই সময় বড় আশঙ্কা করছি, এটা তো আশঙ্কাই, এটা তো আর কোনো কনফার্মেশন না। যে নির্বাচনে অনেকগুলো বিষয় কিন্তু বললাম তো, শেখ হাসিনা এই নির্বাচন ব্যবস্থাটাকে মানে বিভিন্ন দিক থেকে, যত দিক আমি আপনি ভাবতে পারি তার চেয়েও বেশি বেশি দিক থেকে উনি এই নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছেন ভাই। কিন্তু আমরা তো মনে করি যে শেখ হাসিনা এত খারাপ ছিল বলেই তার পতন হয়েছে, সে পালিয়ে গেছে। এখন বিদ্যমান বাস্তবতা রাজনৈতিক দলগুলো সেই খারাপটাকে অনুসরণ করবে না, তারা নতুন করে চিন্তা ভাবনা করবে। তাহলে তারা, আপনি এই ম্যানিপুলেশন, এই ধরনের চিন্তা ভাবনা কেন করছেন? আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনো কোনো রাজনৈতিক দল এই পথে হাঁটছে? শোনেন, এখানে তো হাঁটতেই পারে, হাঁটতে পারে। যিনি মনে করেন ভরসা করতে পারছে না, সে হাঁটতে পারে। যার ভরসা আছে সে হাঁটবে না, আর না হাইটা সে হয়তো তার ভরসার জায়গা ঝামেলা হতে পারে। তার মানে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর ভেতরে এই ধরনের একটা টেন্ডেন্সি আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না, আমি আশঙ্কার কথা বলছি। আচ্ছা, যে অনেকগুলো উইন্ডো একসময় খোলা হয়েছিল, সেই উইন্ডোগুলো বন্ধ করা হয়েছে কিনা এটা আমি শিওর না। আচ্ছা আচ্ছা, আমি একটু নানির ইসলাম খানের কাছে আসি। কামাল ভাইয়ের আশঙ্কা এটা তো আছেই, তারপর এই যে নির্বাচন, রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয়, জনগণ কি সেই প্রতিশ্রুতি নিয়েই ভোট দেয় রাজনৈতিক দলগুলোকে, নাকি তাদের এসব প্রতিশ্রুতি তাদের কিছু যায় আসে না? তারা তাদের নিজের আইডিওলজি এবং যে পলিসি অনুযায়ী আগের, মানে তারা যেটা বিলং করে সেই অনুযায়ী তারা ভোটটা দেয়। মানে এগুলো কি কোনো কাজে আসে, এই ধরনের প্রতিশ্রুতি? এই যে কামাল ভাই জনগণ, কামাল ভাই তো জনগণ, আপনি তো তার কথাই শুনছেন।
মানে কামাল ভাই আশঙ্কা বিশেষ করছেন। শ্রেণীর জনগণ না, আমি আমজনতার কথা বলছি। কামাল ভাই মানে আমরা আসলে আমজনতাই, ভোট তো কামাল ভাই দিবেন, তো কামাল ভাই আপনারা তো বুঝতে সমাজের পারছেন অগ্রসর শ্রেণী। এই ধরেন এই তো আশঙ্কার কথা শুনলেন। তো আমি আসলে বিশ্বাস করি কি জানেন, যত যাই বলেন না কেন বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত প্রতীকে ভোট দেয়, এখন পর্যন্ত প্রতীকে ভোট দেয়, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, হয়তো একটা প্রতীক এই মুহূর্তে নাই, যে প্রতীকের একটা ভোট আছে, একটা ভোট ব্যাংক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রতীকে ভোট দেয়। তবে এইবার ওই যে অনেক কিছু বলা হচ্ছে না, জেনজি বা এরকম কিছু, ভোটের কোনো পরিবর্তন হতে পারে। আমরা যদি এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়া ওই ছেলে মেয়েগুলোকেই জেনজি ভাবি তা কিন্তু না, আরও কিন্তু যারা আছে, যে ছেলেটা মানে খেতে কাজ করছে, যে কারখানায় কাজ করছে, সেও কিন্তু জেনজি, তাই না? তো তার ভোটটাও কিন্তু একটা ম্যাটার করে, হ্যাঁ, এবং ওই ভোটের সংখ্যাই কিন্তু অনেক বেশি। তো এই যে প্রতিশ্রুতির কথা বলেন, কিছু তো ফ্লোটিং ভোট থাকেই একটা সমাজে, না? ওই ফ্লোটিং ভোটগুলাই হচ্ছে এই প্রতিশ্রুতিগুলোকে একটু খোঁজে। আর এবার যেহেতু ধরেন এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ এখনো ট্রমার মধ্যে আছে, শকের মধ্যে আছে, অনেক রিকভারি হয় নাই, সেই সব জায়গা থেকে ভোটের ইকুয়েশনে একটু পরিবর্তন হতে পারে। তবে আমি মনে করি যে জরিপ টরিপ দেখে যে ইকুয়েশন আপনারা দেখছেন ভাবছেন, এইরকম হয়তো হবে না। মানে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলাফল একরকম, মাঠের ফলাফল আরেক রকম হবে। তবে এটা সত্যিই কথা যে বাংলাদেশের মানুষ আসলেই প্রতীকে ভোট দেয়, এবং আপনি দেখেছেন যে প্রতীকেই যদি ভোট না দিত, বা এই যে 17 বছর মানুষের ব্রেইনকে কোন একদিকে ধাবিত করা হয়েছিল। আপনার মনে আছে বেগম খালেদা জিয়ার জানাজার কথা, তাই না? বেগম খালেদা জিয়াকে তো এই 17 বছর কি না করা হয়েছে, তাই না? তাকে এতিমের টাকা মেরে খেয়েছে, আরো কত মানে ন্যারেটিভ বা বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। কিন্তু দেখেন এন্ড অফ দি ডে কি হয়েছে, মানে ওই 17 বছরের এত গ্লানি, এত বাজে কথা, তারপরও কিন্তু কিন্তু আমি একটু আপনাকে থামাই, এরাই যে বিএনপি কে ভোট দেবে তার গ্যারান্টি কি আছে? না, বেগম জিয়ার প্রতি একটা আলাদা না, আছে। সেটার কোনো গ্যারান্টি নাই, আমি ওটা বলছি না, আমি কোনো দলকে মেনশন করে বলছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি যা দেখেন বা আপনাকে জোর করে গেলানো হয়, সেটাই যে আপনার হজম হবে সেটা কোনো কথা না। আমি বলতে চাচ্ছি যে প্রতিশ্রুতি দেখে হয়তো কিছু ভোট এদিক ওদিক হবে, কিন্তু এখন পর্যন্ত সিম্বল ইম্পর্টেন্ট। সিম্বল ভেরি ইম্পর্টেন্ট, আমি বিশ্বাস করি যে সিম্বল ভেরি ইম্পর্টেন্ট। কামাল ভাই, সিম্বল ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিশ্রুতির খুব বেশি ম্যাটার করবে না, ম্যাডাম বললেন, নারিন আপা বললেন যে মানে ফ্লোটিং ভোটার সামান্য। আপনার কাছে কি তাই মনে হয়? তাহলে নির্বাচন রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার দেয়, ম্যানিফেস্টো দেয় ঘটা করে, তাতে কি মানে? দেখেন, আমি যে একটু আগে একটা কথা বললাম না, ষড়যন্ত্র। দেখেন আজকে তারেক রহমান আপনি একটু আগে সবকিছুর মধ্যে ষড়যন্ত্র না, না, করছেন আমি বলছি, আজকে। দেখেন, তারেক, আমি খুঁজতেছি না। আচ্ছা, তারেক রহমান ফেনীতে যে মিটিংটা করছেন সেখানে কি বলছেন, এখন আবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলেছেন, কিন্তু উনি কিন্তু ষড়যন্ত্রের কথাই বলছেন। আবার একদিন আগে আপনার এই ভৈরবে মিটিং করেছেন, সেখানেও একই কথা, আবারও একটি দল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র জিনিসটা কি আপনি আমাকে বলেন? তারেক রহমান কি ইঙ্গিত করছে? ষড়যন্ত্র কি করবেন আপনি? ইলেকশন করবেন ভাই, এগুলো ষড়যন্ত্রটা কি? তাহলে ইলেকশনে কি হয়? ভোট হয়, পাবলিক যে ভোট দিয়ে আসবে। তো এর মধ্যে ষড়যন্ত্র মানে কি? মানে এই ভোটের বাইরেও কিছু একটা ঘটতে পারে। কিন্তু এটা তো উনি কোনটা মিন করছে এটা তো আপনি বলতে আমি পারেন জানি না। না, তো আমার তো এটা জানার দরকার নেই, কারণ উনি যে মিন করছে ওটা উনি জানে, এবং উনি কিছু কিছু জানাচ্ছেও বিভিন্ন সময়। আমি আমার মতো করে বলতেছি যে কি হতে পারে। উনি যখন এটা বলেছেন তখন আমি কিন্তু চিন্তা করতেছি উনি এটা কেন বললেন। আমার চিন্তার থেকে আমি যেটা পাইছি এটা আমি শেয়ার করলাম। যে কথাটা আলোচনা হচ্ছিল আপনার মার্কা নিয়ে, মার্কা ইম্পর্টেন্ট, মার্কা ইম্পর্টেন্ট। বাংলাদেশে অনেক লোকই আছে, আমি নিজেই শুনেছি যে এই মির্জা ফখরুল ইসলাম আলমের একটা ঘটনা শুনছি যে উনি নাকি গেছেন ভোটের জন্য, ওনার তো বললো যে ওনার গেছেন, ওনাকে এক বৃদ্ধা মহিলা বলতেছেন যে বাবা তুমি তো লোক ভালো, তোমাকে তো ভোট দিতাম, কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই। হ্যাঁ, তোমার মার্কাটা তো ভালো হয় নাই। মানে মার্কাটা মানুষ অনেক বুঝে। যদি আমি সেটাকে হিসাব রাখি তাহলে কিন্তু মানে জামাত ইসলাম একটু পিছিয়ে আছে ওই হিসাবে। এই কারণে 2008-এর নির্বাচনের পর এই সময়ে বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লা মার্কাটা দেখে নাই, একদমই দেখে নাই। কারণ 2014-তে তারা নির্বাচন করে নাই, 2018-তে তারা নির্বাচন করেছে ধানের শীষ প্রতীক নিয়ে, 24-এ তারা নির্বাচনে ছিল না। এই সময় কেউ দাঁড়িপাল্লা মার্কা দেখে নাই। এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড তারা দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এই সময় করতে পারে নাই। তারা তো ধানের শীষে ইলেকশন করেছে, হ্যাঁ, সর্বশেষ। এবং মিটিং টিটিংও তারা করতে পারে না এই সময়। কিন্তু ধানের শীষের কিন্তু মিটিং করেছে, সেই মিটিংয়ে জ্যান্ত ধানের শীষ নিয়ে অনেকে হাজির হয়েছে।
কিন্তু মার্কা হিসেবে ধানের শীষ। এমনকি আমি এই কথাও বলি যে দাঁড়িপাল্লার চেয়ে আমাদের দেশের ভোটারের কাছে হাত পাখা বেশি পরিচিত মার্কা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জি, আচ্ছা। এদেরটা পরিচিত, এদের এই কারণ মার্কাগুলো এরা তো চিনে। হাসিনার সব ম্যাক্সিমাম নির্বাচনের সে অংশ একমাত্র নিছে। বরিশালে চট থাপ্পড় না খেলে হ্যাঁ। হয়তো বাকিটাও করতো। বরিশালে মেয়রে যে চট থাপ্পড় খাইয়া জান শহীদ তখন হয়েছে। তাদের মধ্যে অভিমান তৈরি হয়েছে। অভিমান হইতে পারে, কিন্তু অভিমানকে কিন্তু একদম হালকা করে দেখেন না। সেই অভিমানজনিত কারণে তারা হয়তো 24-24 নির্বাচনে যায় নাই, তাহলে আমার ধারণা এখানেও যাইতো। কাজে কিন্তু সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো মার্কার কথা যদি বলি, তাহলে হাত পাখা কিন্তু দাঁড়িপাল্লার চেয়েও মানুষের কাছে বেশি পরিচিত। সেক্ষেত্রে একটু পিছিয়ে আছে জামাতে ইসলাম তার মার্কাটা নিয়ে। কিন্তু তারপরে আবার কিছু কিছু ইমেজগত ব্যাপার স্যাপার আছে। যেমন জামাত কিন্তু খুব টেকনিক্যালি যে জিনিসটা প্রচার করেছে, একদম ওরা কিন্তু 2024-এর 5 তারিখ থেকেই তারা কিন্তু বিএনপির বিষয়ে একদম মেটিকুলাসলি তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। বিএনপি কিছু আকাম কুকাম করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা ফুলিয়ে ফাপিয়ে বড় করা হচ্ছে। হ্যাঁ, সেটাকে ওই যে বললাম, ওটাকে তারা কিন্তু আপনার বিবর্ধিত করে মানুষের কাছে উপস্থাপন করার কাজ তারা করছে। এটা তাদের কৌশল। এই কৌশলটা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এই কৌশলটা কিন্তু কার্যকর ছিল। এবং সেই কৌশলের ধাক্কা বিএনপি কতটুকু সামলাতে পেরেছে এবং এখন পারছে কিনা, এখন অনেক জায়গায় শুনি বিএনপি পোলাপান কিন্তু ওই হামকি ধামকি কিন্তু করে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যে এইগুলো বিএনপির জন্য কিন্তু মানে মানুষ কিন্তু মিলিয়ে নেয়। এবং সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির জন্য একটু নেতিবাচক অবস্থানে আছে। এখন বিএনপির জন্য লাভজনক কথা সেটা আমি বলি। লাভজনক বিষয়টা হলো যে তারেক রহমান এসেছেন, আসার পর উনি যে জোয়াট, ওনাকে কেন্দ্র করে যে জোয়াটটা তৈরি হয়েছে, সেই জোয়াটটা উনি যদি ঠিক মতো কন্টিনিউ করতে পারেন, মানে এই মোমেন্টামটা যদি উনি ধরে রাখতে পারেন, তাহলে বিএনপির জন্য ভালো হবে। এবং আরও একটা কথা বলি, এই মোমেন্টামে কিন্তু ইয়াং জেনারেশনকে মানে সম্পৃক্ত করতে হবে। ইয়াং জেনারেশন যদি তারেক রহমানের এই মোমেন্টামের সঙ্গে, এই জোয়ারের সঙ্গে যুক্ত না হয়, তাহলে কিন্তু বিএনপির একটু কষ্ট হবে। আচ্ছা, নানুল ইসলাম খান, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো অনেক প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আজকে যেমন জামাত ইসলামের আমির বলেছেন বকশীবাজারে যে 5 বছর জামাত জনগণের চৌকিদার হিসেবে থাকবে। আমার তো আবার এই সব প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন ধরনের ফটো কার্ড, বিভিন্ন ধরনের মিম, ব্যঙ্গচিত্র, এবং সেগুলোর মধ্যে অনেক দেখা যাচ্ছে যে মিসগাইড হচ্ছে মানুষ, যেটা বলছে সেটাকে উল্টাভাবে করছে। এই যে নির্বাচনে যে এই যে সোশ্যাল মিডিয়ার এবং এইগুলোর যে ব্যবহার সাইবারের, এই বিষয়টাকে আপনি কি মনে করেন যে ভোটাররা এতে, এবং সবচেয়ে বড় কথা হলো পার্টিকুলারলি ধর্মের ব্যবহারটা, যেটা নির্বাচন আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন, সেটাও করা হচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সমস্যা তো করে ফেললেন এখানেই। আপনি বললেন, উনি বলেছেন কি চৌকিদার হয়ে থাকবেন। আপনি বলেন তো চৌকিদারের কাজ কি? সারাক্ষণ আপনাকে নজরে রাখা। একজন নারী হিসেবে আমি তো চাই না যে উনি চৌকিদার হয়ে আমাকে নজরদারিতে রাখুক, তাই না? না, তার মানে চৌকিদার আপনি ওইভাবে না দেখেন যে উনি আপনার মানে বাড়ি এখন- পাহারা দিচ্ছে। এখন কথা হচ্ছে যে উনি আমাকে পাহারা দিবে কেন? মানে আমার বাড়ি পাহারা দেওয়ার তো দরকার নাই। মানে আপনি যেটা বললেন, উনি যদি চৌকিদারি বলেন 5 বছর ওনার চৌকিদার হয়ে থাকবে। বাংলাদেশের একজন নারী হিসেবে আমি তো চাই না যে কেউ আমার পেছনে চৌকিদারি মানে ফলাও করুক, আমাকে চোখে চোখে রাখুক, তাই না? এটা তো আসলে জামাতে ইসলামীর একটা পার্ট, তাই না? তারা সবাইকে চোখে চোখে রাখতে চায়, পার্টিকুলারলি নারীকে রাখতে চায়। না, আপনারা এরকম কিছু উনি আজকে বলেননি। উনি এরকম তো বলে না, কিন্তু এই যে আজকে এই কথাটা বললাম না, এরপর এটা বিশ্লেষণটা, যেমন 5 ঘন্টার কথা যখন বলেছিলেন তখন বললেন, পরবর্তীতে ওনাদের নেত্রীরা এসে টেলিভিশনে বলা শুরু করলো যেটা নাকি ম্যাটারনিটি লিভের কথা তখন বলেছে, আসলে কিন্তু বলে নাই। তো ক্ষণে ক্ষণে এটা পরিবর্তন হয় ওনাদের। তো এটা মাসুদ কামাল ভাই বলছিলেন যে কথাটা, যে দাড়ি পাল্লা তো মানুষ চোখে দেখে নাই। আপনি চোখে যেটা না দেখেন সেটাই তো অপার্থিব, তাই না? সেটাই পরলৌকিক বিষয়। তার মানে এই কারণেই কিন্তু ওনারা এই বেহেস্তের কার্ড বিক্রি করছে, তাই না? কারণ এতদিন দেখে নাই মানুষ, ওইটার সাথে এটা মিলে বেহেস্তের কার্ড বিক্রি করে। এখন আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়াতে যে এইগুলো আসে, এটা তো সত্যি। মানে আপনি যেভাবে ধর্মকে, আমি সবসময় একটা কথা বলি যে জামাতে ইসলামী ইসলাম নিয়ে রাজনীতি করে না, তাহলে রাজনীতিটা অনেক সুন্দর হতো। জামাতে ইসলামী রাজনীতি করে ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে। এই যে দেখেন যেসব জায়গাতে, মানে এই কথাটা কিন্তু আসলেই সত্য যে গত 17 বছরকে আরো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রত্যেকটি নারীর দ্বার প্রান্তে, বেশিরভাগ নারীর দ্বার প্রান্তে কিন্তু জামাতে ইসলামী পড়েছে।
সুন্দর করে কথা বলে, আপনাকে ইসলামের দাওয়াত দেয়, তাই না, এগুলো করে। কিন্তু মানে এরা এই কাজগুলো করে ঠিকই, কিন্তু তার সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে? যেমন ধরেন জামাতে ইসলামী, তাদের 43% নারী আছে তাদের দলে, তারা বলেন তারা একজন নারীকেও খুঁজে পান না নমিনেশন দেওয়ার জন্য, তাই না? কিন্তু এই জামাতে ইসলামী কাকে নমিনেশন দেয়? একজন হিন্দুকে, যেটা নাকি মানে আপনি যদি ইসলামের রাজনীতিই করেন, মানে এটা তো বলাই মানে সত্য যে ইসলাম মূর্তি পূজাকে মানে নিষিদ্ধ। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি একজন হিন্দুকে নমিনেশন দিতে পারেন, কিন্তু একজন নারী আপনার কাছে এতই মানে এতই ভয়ঙ্কর জিনিস দিতে পারে না। কিন্তু এখন একটা বয়ান তারা বলছেন যে যখন উচ্চকক্ষ হবে অথবা সংরক্ষিত, প্রচুর নারীকে তারা দিবে। তার মানে নারীকে তারা কখনোই মেইন স্ট্রিমে আসতে দিবে না। নারী সবসময় থাকবে মানে তাদের ছায়া হয়ে, যে কাজগুলো জামাতে ইসলামের নারীরা সব সময় করে। আমি জামাতে ইসলামের একজন নারী নেত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে বলেন যে জামাতে ইসলামীতে আপনারা নারীরা অনেক বছর ধরে কাজ করছেন, নারীর বিষয়ে সিদ্ধান্তগুলো কত ঘন্টা কাজ করবে, ঘরের ভিতর এটা কি নারীদের মানে কাছ থেকে এসছে? নারীদের ডিসিশন নিয়ে হয়েছে? নারীর ডিসিশন যতদিন পর্যন্ত এই সমাজে পুরুষ নিবে ততদিন পর্যন্ত নারীর অবস্থায় এরকমই থাকবে। তো এগুলা হচ্ছে কি আসলে মানে ধর্মের কার্ড খেলে, কারণ এইরকম একটি দেশে মানে একটা দরিদ্র দেশ, তাই না, প্রচুর, যেখানে ধরেন মানে সাইন করতে পারলে আপনি শিক্ষিত, এরকম একটা দেশে এই ধরনের গেম প্লে করাটা খুব ইজি। যেমন জামাতের আমির বলেছেন যে বিএনপির কাছে ফ্যামিলি কার্ড আছে আর আমাদের কাছে আছে হচ্ছে কি জনগণ হচ্ছে তাদের কার্ড। আপনি চিন্তা করেন আপনাকে কার্ড মনে করে, কি ভয়ঙ্কর কথা। মানে আমাকে কেউ কার্ড মনে করে সেটা প্লে করলে আই উড নট গোনা অ্যাকসেপ্ট ইট, তাই না? তার মানে যে দেখেন চকিদার আপনাকে কার্ড মনে করছে, সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের মানে ডমিনেন্ট করা, মানে নিজেকে সুপ্রিমেসি ভাবা, হ্যাঁ, সুপ্রিমেসি ভাবার একটা জায়গা আছে, এবং এটা তো তারা করে আসলে। এখন কি আর করব ভাই। তো বাংলাদেশের তবে একটা কথা বলি, আমার সাথে কয়েকদিন আগে একজন গার্মেন্টস মালিকের কথা হচ্ছিল, এবং মালিকটি একজন নারী। তিনি আমাকে বলেছেন যে আপা, যতই এগুলো বলেন না কেন, যে নারীগুলো গার্মেন্টসে কাজ করে তারা প্রতিনিয়ত এসে প্রশ্ন করে যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে আমরা কাজ করতে পারবো তো? তার মানে এটা এখন বাংলাদেশের খেটে খাওয়া নারীদের একটি প্রশ্ন, যতই আপনি ধর্মের কার্ড প্লে করেন না কেন। কমল ভাই, এই যে প্রতিশ্রুতি বলছে বিভিন্ন ধরনের, এই ফ্যামিলি কার্ড দেবে, জামাত যেমন বলছে যে 5 বছরের নিচে এবং 60 ঊর্ধ্বদেরকে তারা বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেবে। কামাল ভাইয়ের বয়স কত? তো অনেক ধরনের প্রতিশ্রুতি, কিন্তু আমাদের সীমিত সম্পদ, এত জনগণ, এই প্রতিশ্রুতিগুলো আসলে আমাদের সেই রকমের সম্পদ আছে কিনা যে এগুলো কি করার জন্য? এগুলি তো অনেকে করতেছে। আমাদের রাজস্ব আয়ের 70% ব্যয় হয় হলো সরকারের বেতন ভাতা এবং এইসব আনুষঙ্গিক কাজ করার জন্য। এই সরকার কি করলো, পে কমিশন করে বেতন বাড়াই দিল, ডাবল করে দিয়েছে। আরও 1,06,000 কোটি টাকা লাগবে বেতন দিতে। 70% তো অলরেডি দেয়, তা আরও 70% কই পাবো? কেউ হিসাব করে? এগুলো হলো জনতুষ্টির জন্য করে, এবং আগামী সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এই সরকার করছে। এখন তারা যেগুলো করতেছে এটা জনতুষ্টির জন্য। আমি এই মাঝখানে একটু ছোট একটা কথা বলি এই চৌকিদার প্রসঙ্গে। আমি জামাত ইসলামকে বলবো, আপনারা স্লোগান দিলে একটু সাবধানে দিন। এই চৌকিদার কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা স্লোগান। 2019 সালে নির্বাচনের সময় কংগ্রেসের পক্ষ থেকে একটা স্লোগান উঠাইছিল আপনার কি বলে আরে রাহুল গান্ধী বলছিল স্লোগান, যে তখন আপনার রাফাল কেনাকাটা হচ্ছিল, তখন বলছিল যে চৌকিদার চোর হায়, এই স্লোগানটা উঠছিল, চৌকিদার চোর হায়। তখন বলে যাদের দিছি পাহারা দিতে তারাই চুরি করতেছে। তখন এর জবাব দিতে যে বিজেপি বলছিল যে মে হু চৌকিদার, মে ভি চৌকিদার, মানে আমিও চৌকিদার, সবাই চৌকিদার তারা। এবং কেবল তাই না, মোদি তার যে টুইটার অ্যাকাউন্ট ছিল সেটা নরেন্দ্র মোদী টুইটার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে করছিল চৌকিদার নরেন্দ্র মোদী। তো ওনাদেরকে বলবো একটু সাবধানে বললেন, তখন লোকজন কিন্তু এর সঙ্গে মিলিয়ে ফেলাবো। অনেকে কিন্তু বলে যে বিজেপির সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে, ওই সম্পর্ক আপনারা নিজের মানে তাড়াহুড়ো করে এস্টাবলিশ করতে যায়। জামাত তো সবসময় ওয়েলফেয়ার কান্ট্রির বিষয়ে বিশ্বাস করে, এবং তারা সব ক্ষেত্রে সেটাই তারা প্রচলন করার চেষ্টাই করছে। আমরা বিভিন্ন ছাত্র সংসদ ইউনিভার্সিটিগুলোতে দেখছি। তো তাদের এই মটোকে আপনি মেলাইন করছেন কেন? আমি তো মেলাইন করছি না, আমি ওনাকে বলছি যে ভাই স্লোগানের সময় তো লোকে লজিক দিয়ে করে না, মানে এটা নিয়ে দেখে না ওনারা একটা ঘাপড়ে পড়ে যাবে। কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্স করা ভালো, আমি এটা কিন্তু খারাপ মনে করি না।
ওয়েলফেয়ার পলিটিক্স ভালো, কিন্তু সমস্যাটা জানেন কি, ওয়েলফেয়ার পলিটিক্সটা করতে হয় ছোট স্পেয়ারে। আপনি যখন সারা দেশের জন্য করতে যাবেন তখন আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে। আপনি দেশের সমস্ত মানুষকে ভাতা দিয়ে দিলেন, আমি দেশের সমস্ত মানুষকে ভাতা দেব, এটা আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। তাহলে আপনি ইনকামটা কোথেকে করবেন, দিবেন কোথেকে আপনি? এটা একটা ইউনিভার্সিটিতে করা যায়, কিন্তু সারা দেশে করতে গেলে আপনাকে লং টার্ম করতে। লং টার্মটা কি, সারা দেশের মানুষকে এমনভাবে গড়ে তুলতে হবে তারা যেন শুরু আপনাকে করে আর দিয়ে ভাতা যাবে, দিতে না নেক্সট হয়। গভর্নমেন্ট সেটাকে ইমপ্লিমেন্ট করবে, কন্টিনিউ করবে। কে? জামাত শুরু করে দিয়ে যাবে একবারে, যে 5 বছর প্রথম আমি তা বলছি টেনুরে না। যে করবে। আপনি যদি পুরো দেশের মানুষের জন্য করতে থাকেন যে আমি দেশের সমস্ত মানুষকে বিনা পয়সায় খাবার দেব, এটা কমিউনিস্ট দেশগুলো শুরু করছিল, কেউ তো সফল হতে পারে নাই। এটা সম্ভব হয় না রে ভাই। এই যে আপনাকে তো উৎপাদনের দিকে তাদের মানে এই জিনিসটাই হলো বড় কথা, যে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা মুখে মুখে বলতে পারেন। ভাই ইউটোপিও চিন্তা করতে তো কোনো পয়সা লাগে না। পয়সা লাগে? আমি এমন একটা ব্যবস্থা করব সব লোক ভালো থাকবে, আমি এমন একটা ব্যবস্থা করব কারো চুরি করার প্রয়োজন হবে না, তাহলে পুলিশ বাহিনী আমার লাগবে না, কারো চুরি করার তো প্রয়োজনই হবে না। তো কি কারণে চুরি করবে? সবার ঘরে আমি একজনকে সুন্দরী নারী দিয়ে দেবো, কাজে অন্য নারী দিয়ে কেউ তাকাবে না। ভাই করেন না আপনি? মানে কি এটা সুন্দর কিভাবে দিবেন? সবার ঘরে দিয়ে সবার দিবে? ঘরে সুন্দর পুরুষ দিবে না কেন? সবাই ঘরে সুন্দর পুরুষ দিয়ে দেবো, হ্যাঁ। অন্য পুরুষ দিয়ে কেউ তাকাবে না। তো এটা বলা তো বেশ সহজ, এগুলো কল্পনার জগৎ, কিন্তু বাস্তবতার কল্পনা তো পার্থক্য আছে ভাই। আমাদের হাতে প্রায় সময় শেষ। আপনাকে আমি লাস্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জামাতেও এককভাবে ক্ষমতায় এখনো পর্যন্ত আসেনি, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনায় অভিজ্ঞতা খুবই তাদের নেই বললেই চলে এই জামাতের। বিএনপির অনেকের আছে, কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্বের ওইভাবে নেই। তো সেই ক্ষেত্রে আগামীতে দেশ চালাতে গেলে তাদের যে ক্যারিশমা আছে হয়তো বা, তো অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে এই যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, যে অঙ্গীকারগুলো, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিভাবে করবে? মানে কি মনে হয় যে তাদের অভিজ্ঞতা নয়, তারা কিভাবে কাদের দিয়ে করবে? আর আমাদের আমলাতন্ত্র যে ধুরন্ধর, সেক্ষেত্রে কতখানি সাকসেস হবে এবং জনগণের কাছে নেক্সট 5 বছরের পরে কিভাবে দাঁড়াবে তারা? আসলে জামাত ইসলামের কথা আপনি যেটা বললেন, যে তারা তো আসলে রাষ্ট্র পরিচালনা কখনোই করে নাই, তাই না? বা জামাতের সবচেয়ে শীর্ষ যিনি, তার সমস্ত ভোটকে মানে যতবার ইলেকশন করছে সেটা যোগ করলে বিএনপির একজন নেতার একবারের ইলেকশনের ভোট, সেগুলো তো আছে। এটা একটা মানে তাদের জন্য তো এটা বিরাট একটা চ্যালেঞ্জ। তবে বিএনপি যেটা হয়েছে যে একটা অভিজ্ঞ দল, মানে আপনাকে সবসময় যে পার্টিকুলারলি টপকেই মানে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এমন না, কারণ টপ তো একা দেশ চালায় না, এটা একটা সিস্টেম, এটা একটা ইকোলজি, তাই না? ইকোসিস্টেম। সো ইকোসিস্টেমের মধ্যে মানে অন্যরা, আমি আশা করব যে টপের আশেপাশে যারা থাকবেন তারা যদি রিয়েলি মানে দেশকে ভালোবাসেন, তারা যদি সত্যি করতে চান, কিছু তো সম্ভব। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রান্তিকালের মধ্য দিয়ে এই দেশ গেছে, শুধু তো খালি আপনার প্রতিশ্রুতি আর ভালো ভালো কথা বললেই হবে না, আপনার অর্থনীতির দিক দেখতে হবে। যেমন ধরেন বিএনপিকে সবসময় সবাই বলে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কেন হয়েছিল বলেন তো? কারণ আগের বছরগুলোর যা অবস্থা ছিল সেটা বিএনপির ঘাড়ে এসে পড়েছে, তাই না? তো গত 17 বছরের একটা বিশাল মানে ফাঁকা একটা ঝুড়ি বিএনপিকে বহন করতে হবে, বা যারাই ক্ষমতা আসে তাদের। তো চ্যালেঞ্জ তো আছেই, তবে আমি বিশ্বাস করি যে যত চ্যালেঞ্জই থাকুক না কেন, যদি দেশকে আপনি সত্যি ভালোবাসেন, করতে চান, পজিটিভ কিছু করা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। মাসুদ কামাল এবং নাহারিন ইসলাম খান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে এই সময়ে। শুভরাত্রি।